প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৭। তোমার মনের কনে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই, চড়ব সাইকেলে কিংবা টয় ট্রেনে, এনে দেব যা বলবে তাই। নওমি সকাল সকাল সোফায় হেলান দিয়ে বসে টিভিতে জোরে সাউন্ড দিয়ে গান শুনছে আর গুনগুন করে গান গাইছে। তাজ ভেতরে এসে নওমির মাথায় গাঁটটা দিয়ে বলল, এগুলো ছেলেদের গান, তুই শুনছিস কেন? নওমি মাথায় ঘষতে ঘষতে তাজের দিকে তাকিয়ে জিভ বের করলো। আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, জানো আমি না আজকে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। তাজ ভ্রুকুচকে প্রশ্ন করল, কী স্বপ্ন? নওমি আবারও আশেপাশে তাকালো, চোখ নামিয়ে লাজুক হেসে বলল, আমার বিয়ের। তাজ ফিক করে হেসে উঠল, রসিকতা করে বলল, জামাই কে ছিল? জামাইয়ের মুখ দেখার আগেই আম্মু ডাক দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছে। আহারে বেচারা জামাইটা। আজ নওমিদের বাড়িতে রান্নার ধুম লেগেছে। নওমির বড় বোনের শাশুড়ি বাড়ি থেকে মেহমান আসবে। নওমির আব্বু সব বাজার করে রেখে গেছেন, তবুও কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে। সেগুলো আনানোর জন্যই মূলত তাজকে ডাকা হয়েছে। তাজ ফুপ্পিকে ডেকে বলল, ফুপ্পি কি কি আনতে হবে বলো। নওমি উত্তেজিত কণ্ঠে বলল, তুমি মার্কেটে যাবে? হ্যাঁ, কেন? আমাকে নিয়ে যাবে? জি না। একটু নিয়ে যাও না, এমন করো কেন? তুই মার্কেটে গিয়ে কি করবি? তেমন কিছু না, মার্কেটে চিংড়ি মাছ উঠেছে কিনা দেখব। তাজ গম্ভীর কণ্ঠে বলল, তোর না অ্যালার্জির সমস্যা? তাছাড়া চিংড়ি মাছ খাওয়া তো নিষেধ তোর। হঠাৎ গেলে কি হয়? কি হয় না হয় সেটা তুই অসুস্থ হলেই বোঝা যায়। অন্য কিছু লাগলে বল, আসার সময় নিয়ে আসব। নওমি খানিক ভেবে বলল, আমি কিছু জানি না, তোমার ইচ্ছে মতো কিছু নিয়ে এসো। আচ্ছা। তাজ ব্যাগ নিয়ে বাজারে চলে গেছে। নওমিও টিভি বন্ধ করে আম্মুর সাথে কাজে লেগে পড়েছে। আজ ভার্সিটিতে কিছু কাজ আছে, সাথে নীলুর সাথে দেখাও করতে হবে। তাই তাজ ঝটপট বাজার করে নিয়ে নিজের বাসায় চলে গেছে। বেলা বাজে 11টা। মুখোমুখি নীলু আর তাজ। নীলু মাথা নিচু করে বসে আছে। তাজ বেশিক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কী সমস্যা তোমার? নীলু মলিন হেসে বলল, আমার কোনো সমস্যা নেই। এত বদলে গেলে কীভাবে? পরিস্থিতির চাপে। তাজ মৃদু হেসে বলল, পরিস্থিতির চাপের দোহাই দিয়ে সত্যি মিথ্যা আড়াল করো না নীলু। জীবনটা ছেলে খেলা নয়। তোমাকে 3 মাস সময় দিয়েছিলাম, সেই সময় শেষ হয়ে চলল। চাকরি কি পেয়েছ? চাকরি না পেলে কি চলে যাবে? জানি না। এখন যেমনভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছ, সম্পর্কের শুরুতে কেন এমনভাবে ভাবলে না? আমি কি তোমাকে জোর করেছিলাম? আব্বু বাসায় প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করছে। চলো। কোথায়? তোমার আব্বুর সাথে দেখা করব। নীলু আতকে উঠে বলল, না। কেন? আব্বু খুব রাগ করবে। তাজ দুহাতে নিজের মাথা চেপে অত্যন্ত ধীরকণ্ঠে শুধালো, আচ্ছা তুমি চাওটা কি? জানি না। তাজের মেজাজ অতিরিক্ত মাথায় খারাপ হয়ে গেছে। বসা থেকে উঠে চেয়ারে লাথি দিয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, নিজের মনের থেকে উত্তর জেনে তবেই আমাকে বলতে এসো, বাই। তাজ রাগে কটমট করে ভার্সিটি থেকে বেরিয়ে গেছে। মাথায় প্রচণ্ড ব্যথা করছে। রিকশায় করে বাসায় ফিরছে। ফোনে বারবার বন্ধুদের কল আসছে। নীলুও 2-1বার কল দিয়েছে। তাজ কল কেটে দিচ্ছে। কিছু দূর যেতেই নওমির নাম্বার থেকে কল আসছে। রিসিভ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও রিসিভ করলো। নওমি শান্ত গলায় জানতে চাইল, কোথায় তুমি? বাসায় আসতেছি। আচ্ছা শোনো। বলো। আসার সময় দই নিয়ে এসো। আর হ্যাঁ, আমার জন্য পিচ্ছি দেখে একটা আইসক্রিমও নিয়ে এসো। আইসক্রিমটা আম্মুকে দেখিও না কেমন? তাজ আনমনে হেসে বলল, ঠিক আছে, মনে থাকবে তো? থাকবে, এখন রাখি। শুনো, আজকে দুপুরে আমাদের বাসায় তোমার দাওয়াত, মনে আছে তো? আমার দাওয়াত লাগবে না। কেন লাগবে না? আলবাত লাগবে। প্রয়োজনে তোমার জন্য দাওয়াতের স্পেশাল কার্ড পাঠাবো। এসবের কোনো প্রয়োজন নেই। আমরা তো এক বাসার। আমাকে দাওয়াত দেওয়ার কী প্রয়োজন? শুধু বলবি, আসো, আমিও চলে আসব। নওমি ভ্রুকুচকে প্রশ্ন করল, কী ব্যাপার বলো তো? তোমার কি কিছু হয়েছে? কই না তো। আচ্ছা রাখ, দই আর আইসক্রিম নিয়ে আসছি। হ্যাঁ, আসো আসো, আমিও দেখি তোমার কি হয়েছে। তাজ দই নিয়ে আসছে। ড্রয়িং রুমে নওমি নেই। দই ফ্রিজে রেখে আইসক্রিম লুকিয়ে নওমির রুমের সামনে হাজির হলো। দরজায় ঠোকা দিয়ে আস্তে করে ডাকলো, নওমি ভেতরে আসো।
তাজ ভেতরে ঢুকতেই চমকে উঠল। নওমি বিছানার উপর ভেজা চুল এলোমেলো করে দাঁড়িয়ে আছে। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে। নওমির চুল আর ফ্যানের দূরত্ব খুব বেশি না। তাজ সহসা আইসক্রিম রেখে নওমির বাহুতে জোরে টান দিল। আচমকা টান পড়ায় নওমি টাল সামলাতে না পেরে কাত হয়ে বিছানায় বসে পড়েছে। তাজ কণ্ঠে অগ্নি ঢেলে চিৎকার করলো, এগুলো কি ধরনের বাচ্চামি? উফ, কোথায় বাচ্চামি করলাম? ফ্যানের সাথে চুল লাগলে কত বড় অ্যাক্সিডেন্ট হবে ভাবতে পারছিস? আরে আমার চুল এত লম্বা না, তুমি ভয় পেও না, চুল লাগবে না, আমি সবসময় এমন করি। তাজ কণ্ঠ দ্বিগুণ ভারী করে চেঁচালো, আজকের পর আর করবি না। কি? বলছি আজকের পর বিছানার উপর দাঁড়িয়ে চুল শুকাবি না। কেন? আমি নিষেধ করছি তাই। ভেজা চুল ঘাড়ে পড়ে থাকলে আমার মেজাজ খারাপ হয়। এ মাসে টিউশনের টাকা পেলে তোকে একটা হেয়ার ড্রায়ার কিনে দিব, তবুও এমন পাগলামি করিস না। নওমি প্রশস্ত আখিতে তাকিয়ে বলল, থাক ভাই, আমাকে হেয়ার ড্রায়ার কিনে দিতে হবে না, আমি না হয় বিছানায় বসে বসেই চুল শুকিয়ে নিব। তুমি বরং ভাবিকে একটা শাড়ি কিনে দিও। সেদিন দেখলাম মার্কেটে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে। তোর শাড়ি লাগবে? নওমি হেসে বলল, আমি শাড়ি দিয়ে কি করব? পহেলা বৈশাখে কী অবস্থা হয়েছিল দেখনি? এসব শাড়ি আমার সাথে যায় না, তবে ভাবিকে শাড়িতে খুব সুন্দর লাগে। তাজ নওমির কথায় তেমন পাত্তা দিল না। যেদিন থেকে নীলুর ব্যাপারে শুনেছে, নওমি সেদিন থেকেই নীলুর প্রতি আলাদা রকমের সফট কর্নার তৈরি হয়ে গেছে। নীলুকে একবার আপু বললে পরপর 3 বার ভাবি বলে সম্বোধন করে। তাজ নীলুর সাথে রাগ করলে নওমি তাদের রাগ ভাঙাতে উতলা হয়ে পড়ে। এমতাবস্থায় নীলুর আর তাজের বর্তমান অবস্থার কথা জানতে পারলে নওমি যে কি করবে কে জানে। তাজ ঠান্ডা কণ্ঠে বলল, আইসক্রিমটা খেয়ে নে, আমি আসি। নওমি এখনও বিছানায় চুল এলোমেলো করে বসে আছে। তাজের কথার উত্তরে বলল, আইসক্রিমটা আমার হাতে দিয়ে যাও। তোর লজ্জা লাগে না বড় ভাইকে অর্ডার করছিস? লজ্জা আবার কি? তাজ আইসক্রিম হাতে নিয়ে যেই ঘুরতে যাবে অমনি নওমির ফোন বেজে উঠল। না চাইতেও তাজের নজর বাটন ফোনের ছোট স্ক্রিনে পড়ল, যেখানে সুন্দর করে নাম ভেসে উঠেছে, শুভ্র ভাইয়া। নওমি জিজ্ঞেস করল, কে কল দিয়েছে? তাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে ফোনটা হাতে নিল। নওমির দিকে তাকিয়ে প্রশ্ন করল, শুভ্রর সাথে কথা হয় তোর? শুভ্র ভাইয়া কল দিয়েছে? শুভ্র তোর নাম্বার কোথায় পেল? আমি কি করে বলবো? হঠাৎ একদিন বিদেশি নাম্বার থেকে কয়েকবার কল আসছে, আমি নর্মালি রিসিভ করেছি, তারপর দেখি শুভ্র ভাইয়া। ভালো, খুব ভালো। এর মধ্যে একবার কল বেজে শেষ হয়ে গেছে। মিনিটের মধ্যে শুভ্র আবার কল দিল। নওমি বলল, ফোনটা দাও, দেখি কি বলে। তাজ ফোন নওমিকে না দিয়ে নিজেই রিসিভ করলো। ওপাশ থেকে শুভ্র বলল, হ্যালো মিস। হ্যালো। নওমির ফোনে ছেলের কণ্ঠ শুনে শুভ্র কিছুটা ভরকে গেছে। চিন্তিত স্বরে জানতে চাইল, তাজ? হ্যাঁ। নওমি কোথায়? ব্যস্ত কেন? শপিংয়ে আসছিলাম, ভাবলাম ওর জন্য কিছু কিনি, তাই কল দিয়েছিলাম। ওর কিছু লাগবে না, রাখ ফোন। কল কাটতেই নওমি বলল, কি বলেছিল? লাগবে না বললে কেন? কানাডার জিনিসপত্র কত ইউনিক তুমি জানো? তাজ রাশভারী কণ্ঠে বলল, দেশ ভালো না লাগলে চলে যা, দেশে পড়ে আছিস কেন? আমি একথা কখন বললাম? তাজ নওমির সামনে আইসক্রিম আর ফোন রেখে রুম থেকে বেরিয়ে গেছে। নীলুর উপরের রাগ তাজ আজ নওমি শুভ্র সবার উপর দেখাচ্ছে। নিজেকে শান্ত করার কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না। সপ্তাহখানেক বাদে বিকেলের দিকে নওমি আর আন্নি ঘুরতে বেরিয়েছে। কিছু জিনিসপত্র কিনবে আর খাওয়া দাওয়া করবে। রাস্তার পাশের এক দোকানে দাঁড়িয়ে নওমি আর আন্নি গল্প করতে করতে খাচ্ছিল। তাজ টিউশন শেষ করে আসছিল। নওমি আর আন্নিকে দেখে রাস্তা পার হতে যাবে, অকস্মাৎ নজর পড়ল দুটা ছেলের দিকে। ছেলে দুটা রাস্তার অপর পাশে ছিল। নওমি আর আন্নিকে দেখে ইচ্ছাকৃত ওদের পাশে গেছে। একটা ছেলে যেতে যেতে নওমির সাথে প্রায় ধাক্কা লেগে যাচ্ছে। ছেলেটা ইচ্ছে করে কনুই দিয়ে নওমির পিঠে গুঁতো দিয়েছে। রাস্তার সাধারণ মানুষ ভেবে নওমি কিছুটা বিরক্ত হয়ে সরে একটু চেপে দাঁড়ানোর চেষ্টা করলো। অকস্মাৎ খেয়াল করলো কেউ একজন দৌড়াচ্ছে। নওমি আর আন্নি দুজনেই রাস্তার দিকে তাকালো। সামনে দুটা ছেলে দৌড়াচ্ছে,
পেছনে তাজ ছুটছে। বেশ খানিকটা সামনে গিয়ে তাজ ছেলে দুটার কপাল চেপে ধরেছে। রাস্তার মাঝখানে দুই ছেলেকে ফেলে এলোপাতাড়ি ঘুষি দিচ্ছে তাজ। দুপাশে রিক্সা অটো থেমে জ্যাম লেগে যাচ্ছে। তাজকে দেখেই নৌমি আর আন্নি ছুটে গেল। দু বোন টেনে হিসড়ে তাজকে সরাতে চাইল, কিন্তু তাজের রাগ আর আক্রোশের কাছে তাদের চেষ্টা বৃথা গেল। রাস্তার পাশের কয়েকটা ছেলে এসে কোনো রকমে তাজকে থামিয়েছে। একটু ছাড় পেতেই ছেলে দুটা উঠে দৌড়াতে শুরু করেছে। তাজ ক্লান্ত হয়ে রাস্তার মাঝখানেই ধপ করে বসে পড়েছে। নৌমি আর আন্নি তাজের কাছে গিয়ে ডাকলো, ভাইয়া, ওই ভাইয়া, কি হয়েছে তোমার? তাজ আন্নির দিকে এক পলক তাকিয়ে পরপর নৌমির দিকে তাকালো। নৌমি চিন্তিত স্বরে জানতে চাইল, ছেলেগুলোকে মারছিলে কেন? তাজ মলিন হেসে জবাব দিল, জানি না। চলবে। গল্পের পাঠটা কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।